গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের সকালটা হচ্ছে, আজকে আছে একটা মিউজিক ভিডিও শ্যুট। এখন 6:30 বাজে, আমি পৌঁছে গেছি। আর কল টাইম ছিল 3:30-র সময়। তো যাই হোক, সাইডের লোকেশনটা খুব সুন্দর। আর শ্যুটের ডিটেলস এখন দিতে পারবো না, ওগুলো পরে হয়তো কখনো আসবে। তো আজকের সকালটা এভাবে শুরু হলো। বাকি ব্লগটা ঘরে যাব, তারপর কন্টিনিউ করবো আজকে। গুড মর্নিং। কালকের মর্নিংয়ের পর সোজা আজকের মর্নিং। তার কারণ কালকে শ্যুটের কল টাইম ছিল, যেটার ইন্ট্রো তোমরা দেখলে। কালকে শ্যুটের কল টাইম ছিল ভোর 3:30। তো আর যাদের যাদেরকে মানে নেওয়ার ছিল, নিয়ে যাওয়ার ছিল, সব থেকে বেশি দূরে যেহেতু আমি থাকি, তো সবার প্রথম আমাকেই ওরা টাইম দিয়েছিল। তারপর শ্যুট করে ফিরেছি রাত্রি তখন 1:30-2টো বাজে। আর এর মাঝে কালকে মোটামুটি এই ঠান্ডার মধ্যে 2-3 ঘন্টা ধরে এমনি বৃষ্টির শট ছিল, সেই শট দিয়েছি। তো চোখ মুখ ফুলে আছে, গলা বসে আছে। আমি এখন তো আর কোনোভাবেই স্নান করবো না। এখন আবারও আজকে কল টাইম হচ্ছে সকাল 11:30। তো আজকে একটু কাছে আছে, আজকে আমি আমি আমার সুবিধা মতো উবারেই যাব। তো আজকের কল টাইম হচ্ছে 11:30, এখন 9:30 বাজে। কারণ 9টা অবধি আজকে ঘুমিয়েছি, এই ঘুমটার খুব প্রয়োজন ছিল। কয়েকদিন রাতে ঘুম হয়নি, তারপর সেই পাহাড় থেকে চলেই যাচ্ছে প্লাস প্রত্যেকদিন ক্লাস করানো। তো আমার মনে হলো যে একটুখানি মানে ঘুমটার দরকার, মানে নয়তো খুবই আর কি খুবই 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 শরীরটা খারাপ হয়ে যাবে। আর কালকে আমি দাঁড়াতেও পারছিলাম না, ওই কারণে ঠিক মতো মানে দাঁড়াতে পারছিলাম না। ইন দ্য সেন্স হচ্ছে বারবারই মনে হচ্ছিল যে একটু শুই রেস্ট নিয়ে নিয়ে করি। বাট যেহেতু মেইন ক্যারেক্টারটাই আমি, তো সেটার কোনো সুযোগই ছিল না আর কি। আমি যেখানেই যাই জানি না এত ভালো ভালো মানুষ কি করে পাওয়া যায়। আর মিউজিক ভিডিওতে যিনি গান গেয়েছেন, মানে যে দিদি, সায়নিদি, এত ভালো দিদি, মানে আমি বলে বোঝাতে পারবো না। দিদিও ভালো, শ্রীমানদা আছেন, তো দুজনেই মানে এত ভালো। তো আমার কপালে যাদের সাথে আমি কাজ করি তারা সবাই ভালোই বেরোয়। হুম হুম হুম। এখানে আমি ব্ল্যাক কফি বানালাম, কারণ খুব দরকার এটার। গলা তো বসেই আছে, ভিজেছি, ভিজে পুরো কাঁপছিলাম। আর দিদি এতবার চা করে দিয়েছে। দিদির বাড়িতেই শ্যুট ছিল, তো দিদির বাড়িতে সবাই ভালো, সবাই সবাই এই পুরো বিষয়টাই খুব ভালো। বারবার চা কফি করে দিচ্ছিলাম, কারণ আমি ঠান্ডায় কাঁপছিলাম। আর একবার তো নয়, শটটা তো থাকবে এইটুকু। তার জন্য যারা করো তারা অলরেডি জানো, তো যারা করো না তাদেরকে বলি যে এইটুকু শটের জন্য তোমার 10বার 5বারও টেকে নিতে হতে পারে। এক তো তোমার কি অ্যাক্টিং আছে সেটার উপর নির্ভর করছে, এবং দ্বিতীয়ত হচ্ছে যে কখনো লাইটের প্রবলেম হয়, কখনো ফোকাসের প্রবলেম হয়, কখনো ক্লোজ, কখনো ওয়াইড, কখনো পুরো ফ্রেম। তো এতগুলো বিষয় থাকে। তো এই একটা শট, একবার বৃষ্টির শট দেখানোর জন্য 10বারও তোমাকে ভিজতে হতে পারে, মানে 10বারও ওই শট নেওয়া হতে পারে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। কফিটা খাই। 10:45 বাজে। 10টা 15-তে বেরোবো। ও 11:30টায় টাইম দিয়েছে না, 10টা 15 বেরোলে তো 11টাতেই পৌঁছে যাবো। তাহলে আর একটু পরেই বেরোবো, মানে 10টা বাজলে 10:30টাতে বেরোবো, তাহলেই আমি, তাহলে আমার কাছে এখনো টাইম আছে একটুখানি। বাট মেকআপ টেকআপ করার তো সেরকম কোনো বিষয় নেই, ওখানে গিয়ে এমনি মেকআপ হচ্ছে। তাহলে আমি আর একটু কথা বলতে পারবো। এখন খুব ব্ল্যাক কফি খাচ্ছি। আমার খুব মাঝে মাঝে অবাক লাগে যে আমরা যদি চাই কেমন সুন্দরভাবে মানিয়ে নিতে পারি। আসলে আমার জীবনে কখনো কোনো দাবিই ছিল না, মানে খুব পরে আমি এটা, মানে এখন আমি মাঝে মাঝে ভাবি যে আহ, কেমন যেন আমি একটা মানুষটা, জীবনে কোনো মানে আলাদাভাবে দাবি নেই। ঠিক আছে, সবই ঠিক আছে, ছাড়ো, বাদ দাও। কি হবে, কি ভাববে, এইসব বিষয় করে করে জীবনটাকে কেমন যেন একটা, ছোট থেকে কোনোদিনই কোনো কিছুরই কারোর কাছেই চেয়েও যা দাবি রাখতে পারিনি। এবার দাবি না রাখতে রাখতে আমি মানুষটাই এরকম হয়ে গেছি, দাবিহীন। আমি জানি না এটা দাবিহীন বলে কোনো সঠিক বাংলা হয় নাকি, বাট আলাদা করে আর কোনো দাবি নেই। যে যেমন ভাবে
করে। আসলে না আমার কাছে এখন মেন্টাল পিসটা খুব ম্যাটার করে। আমার মনে হয় যে তুই এটা, হ্যাঁ ভাই আমি এটা, আমি খারাপ, তো তুই এটা বিশ্বাস করে নিয়েছিস, মেনে নিয়েছিস, বুঝে নিয়েছিস নিজে থেকেই আমার সাথে না পরিচিত হয়ে বা না আমার সম্পর্কে জেনে, তো ওটা নিয়েই তুই খুশি থাক। তুই নিজেও মুভ অন কর ওই ভাবনা চিন্তা নিয়ে যে আমি খারাপ এবং আমি খারাপ এইটা মানে নিজে ভেবে তুই নিজেও মুভ অন কর। আমাকে প্লিজ মুভ অন করতে দে, মানে আমাকে মুভ অন করার তো কিছু না, আমাকে শান্তিতে থাকতে দে। তোর যদি মনে হয় আমি খারাপ, তো ভাই আমি খারাপ, মুভ অন করে যা, এটা বিশ্বাস করে। বোঝা নিয়ে নিজের কাঁধেও রাখিস না। আর আমাকেও, আমার তো কিছু ফিলই হয় না। আর আমাকে কেউ যদি বলে ও তো এটা পারে না, ও তো নাচতে পারে না, হ্যাঁ ভাই আমি নাচতে পারি না, তুমি ভালো নাচতে পারো, তুমি নাচো ভাই। আমাকে নিয়ে তোমাকে চর্চা করতে হবে না। তু খুদ কা দেখ, তু পেহলে খুদ কা দেখ। তো मैं कर लूंगा, এরকম হয় না মিমস গুলো, তু খুদ কা দেখ, ওয়ারি অ্যাবাউট ইয়োর সেলফ। ওইরকম যে ভিডিওগুলো হয় বিষয়টা সেরকম। ये मेरी जिंदगी है, इसको मैं कैसे किस तरह से जीऊंगी, वो मेरी 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 क्या, যাই হোক। আমার ওই গানের লাইনটার মতো মাঝে মাঝে মনে হয় सबने दिए मुझे इल्जाम क्यों है, खाम खा मेरा नाम बदनाम क्यों है। আসলেই তো এটা আমাদের সবার সাথে না। আর কালকে শটের মাঝে কফি দিয়েছে তাড়াহুড়ো করে। এবার দাদা মানে যে সিনেমাটোগ্রাফার ছিল সে বলছে চলো 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 এক্ষুনি শুরু করতে হবে বলেছে। এবার আমি তাড়াহুড়ো ভেবে গরম কফিটাই খেয়েছি আর পুরো জিভটা পুড়ে গেছে। তো তারপরে যাই হোক বিষয়টা এরকমই হলো যে এখন তোর টাইম আছে, ঠিক আছে ঠিক আছে, আমি এমনি বলি ঠিক আছে ঠিক আছে তুমি খাও তুমি খাও। যে জিনিসটাকে পছন্দই করতাম না সেটা হঠাৎ করে এতটা পছন্দের হয়ে গেল, মানে বুঝে উঠতে পারলাম না কেন আমার সাথে এটা হয় জানি না। যেটাকে পছন্দই করি না সেটা হঠাৎ করে ভীষণ পছন্দের হয়ে যায়। আর যেটাকে ছাড়া বাঁচতেই পারবো না বলে মনে হয় সেটা হঠাৎ করে জীবন থেকে এতটা দূরে চলে যায় যে যেন আমার মনে হয় যে আমি চিনিই না, মানে আমি কখনো দেখিনি, আমি কখনো ফিলই করিনি, আমি কখনো এই খাবারটা খাইনি। হঠাৎ করে কিছু একটা খেতে খেতে যে আমি আর খাওয়াই বন্ধ, যেমন গ্রিন টিকে আমি আর পাত্তাই দিচ্ছি না, ব্ল্যাক কফি খাচ্ছি। আমি ভেবেছিলাম যে কালকে রাতে এসে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো, কিন্তু ওই স্নান করে তারপর দিদি গরম জল করে দিয়েছিল, সেখানে গরম জলে আমি আবার ভালোভাবে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে ব্যাক করেছি খাবার, রাতে ডিনার করে। আমি আসার সময় দুটো প্যারাসিটামল নিয়ে এসেছিলাম, তার কারণ এমনি ঠান্ডা লেগেছিল, লাস্ট ব্লগে তোমরা দেখেছো। এবার যদি আজকে না উঠতে পারি, এখনো 2 দিন কন্টিনিউ করতে হবে শ্যুটটা, তো প্যারাসিটামল এসেই খেয়েছি। খাওয়ার পর জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, ওই যে শুয়েছি, মানে জাস্ট অ্যালার্মটুকু দেওয়ার জন্য ফোনটাকে ইউজ করেছি, অ্যালার্ম দিয়েছি, ঘুমানো, সকাল 9টায় অ্যালার্ম বাজলো, উঠলো। আমি ইচ্ছা করেই অ্যালার্ম দিয়েছি। আগে এই জিনিসগুলো করতাম, 6টাতে উঠবো, মানে 7টাতে উঠবো, বাট ঘুমটার খুবই প্রয়োজন, সেটা আমি বুঝেছি ধীরে ধীরে। কতটা বুঝেছি জানি না, মানে ওই আর কি, কাজ থাকলেও যে ঘুমাতে তো হবে রে বাবা, ঘুমাতামই না। মানে আমি জানি আমাকে তুমি যদি সারা রাত জাগতে বলো আমি সারা রাত জেগে যাবো, কিন্তু আগে যেটা করতাম মানে রাত 3টেতে হয়তো কাজ করে ফিরেছি, আবার 5টায় অ্যালার্ম দিয়ে উঠে পড়েছি। বাট এটা তো শারীরিক ক্ষতি, এবং আমি জানি যে আজকে আমাকে আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে হবে, তো আমার ঘুমটার খুব দরকার, নয়তো চোখ মুখ বসা বসা লাগবে, সেই এনার্জিটা দিয়ে আমি কাজ করতে পারবো না স্পটে। তো সেই জন্যই আমি একদম আরাম করে ঘুমালাম। আমি খুব ভুল হিসেবটা করেছি টাইমের, এখন মনে পড়লো কথা বলতে বলতে 11:30টায় কল টাইম, হয়তো 9:30 অবধি ঘুমালেও হয়েছে, তো আর আধা ঘন্টা একটু কন্টিনিউ করতে পারতাম। ঠিক আছে, যাই হোক, আমি ভীষণ এনার্জিটাকে, আমি সকাল থেকে এনার্জি দিয়ে তোমার সাথে কথা বলতে পারবো। আজকে একটুখানি শরীরটা একটুখানি হয়ে আছে, তাই জন্য একটু উইক লাগছে। উইক না, ল্যাদ। ও আবার সো কল্ড মানুষজন আবার বলেছে ল্যাদ, আবার কি ভাষা ভাই? আমি মাঝে মাঝে ভাবি কিছু কিছু এডুকেটেড পার্সন এত অসভ্য অভদ্র, তার থেকে আমার মনে হয় পড়াশোনা না শেখা ভালো। কিছু কিছু মানুষকে আমি দেখি রাস্তাঘাটে চলতে ফিরতে
কারোর সাথে একটা কোনো বিহেভিয়ার, এই কাউকে এমন একটা টোন কেটে দিল, কাউকে নিয়ে সমালোচনা, সমালোচনাটা তো একটা বেসিক জিনিস হয়ে গেছে। মানে রোজ সকালে চা খাওয়ার মতো লোক সকালে উঠে ফেসবুকে সমালোচনা করে, তো ওই বিষয়টাকে আমি তুচ্ছ বলে ভাবি, ওটাকে বাদই দাও, মানে ধার্তব্যের মধ্যেও না থাকে ওটা। এবার এই যেমন রাস্তায় দেখি কাউকে মানে এমন বিহেভিয়ার করে ফেললো, কেউ টাকা চাইলে তার সাথে এমন করে ফেললো, কোনো বাচ্চাকে যা এখান থেকে এরকম করে ফেললো। তো এই কিছু কিছু এডুকেটেড পার্সনদের দেখে মনে হয় যে মানে পড়াশোনা না শিখলে হয়তো আমি আরো বেটার মানুষ হতে পারতাম এই পুরো জগৎটা দেখে। তো এই হচ্ছে বিষয়, কেউ মাকে ধরে মারছে, কেউ ফ্যামিলিতে ঝামেলা করছে, এত এডুকেটেড পার্সন। তো ওটাই, কেন বললাম এই কথাটা কি জানি, এই টপিক ভুলে গেছি। যাই হোক, রেডি হতে হবে, এই কথা বলতে বলতে তখন আমার দেরি হয়ে যাবে। আর এই যে বলেছি না জীবন চলে যাবে, কিন্তু বলেছি না জীবন চলে যাবে কিন্তু প্রমোশন যাবে না। আমার আবারও পার্পল থেকে দুটো প্রোডাক্টের প্রমোশন এসেছে, আমি খুলেও দেখিনি। এখানে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, এই যে ওটস। আজকে আর এত আপেল দিয়ে এই দিয়ে ওই দিয়ে সাজানোর সময় হয়নি। যাই হোক, এটা আমি এখন একটুখানি ফ্রিজে রাখবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কারণ আমার কাছে আর সময় বেশি নেই, সময়ের খুব অভাব। সো সেই কারণে, আর ওখানে গিয়েও তো একটা শর্টসই আমি পরেছি, সেই কারণে একটা ওয়ান পিস পরে নিলাম। ওখানে গিয়েও একটা শর্টস নয়, ওয়ান পিসই আমি পরবো আবার। আর খুব কিউট ওই ড্রেসটা। দিদি আমাকে কালকে আর একটা গিফট দিয়েছে, কি সুন্দর না? আমার মতো মানুষ যারা লিখতে পছন্দ করে এবং ট্রেনে বাসে যখন যেটা হঠাৎ হঠাৎ মনে পড়ে আমি লিখি, তো ফোনে নোটস করে রাখি, বা কখনো আমার নিজের বই আমি সবসময় ক্যারি করি। ইভেন বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেসে একটা দাদা যায়, মানে ওই দাদা কাঞ্চন কন্যা এক্সপ্রেস বা দার্জিলিং মেল অনেকগুলো ট্রেনেতে ওঠে এবং তারপর বোলপুরে নেমে যায়। যাই হোক, তো দাদার সাথে দাদা মানে আমাকে জিজ্ঞাসা করে, দিদি এই বইটা পড়েছো দিদি? মানে আমি এত এত দাদার সাথে, আমি এখনো পর্যন্ত ওনার কাছে বই কিনিনি, কিন্তু ওই বই যেগুলো আছে সেই বই নিয়ে আলোচনা করেছিলাম। ওকে, ফার্স্ট হচ্ছে খালি হেয়ারটা আমাকে একটু স্ট্রেট করতে হবে, হেয়ারের পরিস্থিতি খুব খারাপ। দুদিন আগেই আমি হেয়ার স্পা করিয়েছি। আমি শুধুমাত্র এখন ফেসটা আমি নিজের মতো করে বুঝিনি, কিন্তু হেয়ারের যত্নটা আমি নিজে কোনোদিনও ওইভাবে নিতে পারবো না। তো এই 2-3 দিনও হয়নি যে আমি স্পা করিয়েছি, আর কি ভালো লাগে নিজের হেয়ারের এত সুন্দর যখন একটা স্মেল বেরোয়। আমি তো বারবার এরকম করতে থাকি। যাই হোক, তো আমি যেমন বলছিলাম যে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো প্রমোশনে পাওয়ার পর আমি রেগুলার বেসিসে ইউজ করি, রেগুলার নয় মাঝে মাঝে এরকম ইমার্জেন্সিতে। সো এটাও সেরকমই, এটাও সেরকমই একটা। যা কি হলো, চলছে না কেন? সত্যি কাজ করে এটা। আর এটা আমি এই কারণেই ড্রায়ারেও হয়, ব্লো ড্রাই করে নেওয়া যায়, বাট এইটাতে খুব সুন্দর, মানে এটা খুব হ্যান্ডি আর আসলে। सिर कदमाते धरांगी राजना। এক একটা সময় আমার এক একটা গান ফেভারিট হয়ে যায়। এখন আমি দুটো গান খুব শুনি, একটা রাঞ্জিয়া বে বলে এই গানটা, আর একটা গান হচ্ছে যে दूरो दूरो बोले একটা গান আছে, सोचू के मिलने ते बोलांगा कि तेरी तागल्ला शायरी
लिखेगी मैनू ते सोचेगी क्या तू मिट्टी दा बंदा तू ता परी इश्क दी गलियां च खोया ये दिल वे आस लगाए कि जाए तू मिल कोले तेरे मैनू आने दे सोनी এটার একটা টিউন যেটা আছে ওটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ ভীষণ। আর গলাটা, সিঙ্গারের গলাটা শুনে মনে হয় আমি কোথাও একটা সমুদ্রে ভেসে চলে যাচ্ছি। আর এই স্ট্যান্ডাটাই सोचू के मिलनी ते बोलांगा कि तेरी तागल्ला शायरी। অনেকে ভাবে যে আমি, আমাকে দেখে অনেকে ভাবে যে আমি মনে হয় রবীন্দ্রসঙ্গীত শোনা মানুষ বা ক্লাসিক্যাল ডান্স করি বলে সেরকমই। বাট আমি গান শুনি অনুভ জৈনের, আমি রিসেন্ট অর্পিত ওয়ালার যে একটা ইক কুড়ি আছে ওই গানটা খুব শুনি, আমি ডিনো জেমস শুনি, আমি হনুমান কাইন্ড শুনি, আমি মানে আমার আমার গান, আমি আমার ভাইবস সমস্ত কিছুর মধ্যে একটা এরকম। আর যারা যারা ভাবো যে সম্পিতা সম্পর্কে সমস্ত জেনে গেছো, সো তাদের বলি তোমরা ততটুকুই জানো যতটুকু আমি তোমাদের জানাতে চাই। আমি নিজেকে কখনো খাতা করে দেব না, ডায়েরি, যে যে আসবে সে যা খুশি লিখে দিয়ে চলে যাবে। আমি নিজেকে বইয়ের মতো করে রাখতে চাই, যে যে সেটা যতবারই পড়ো না কেন তোমার কাছে সেটা নতুনভাবেই ধরা পড়বে। আর সারা জীবনে পড়েও তুমি সেটার একদম গভীরতা উদ্ঘাটন করতে পারবে না। কি কথা, কি কথা না, আমার শিখতে হয়েছে গাইজ। এত কথা আমার ছিল না। ইন্ডাস্ট্রির সাথে লড়াই করতে হলে কথা এবং প্রফেশনালিজম এবং রুড বিহেভিয়ার এবং কাকে কতটা রেসপেক্ট দেবে এই জিনিসগুলো শিখতে হবে। সবাই সেটা ডিজার্ভ করে না। তোমার রেসপেক্ট সবাই ডিজার্ভ করে না, তোমার ভালোবাসা সবাই ডিজার্ভ করে না, তোমার কি বলবো, তোমার হচ্ছে গিয়ে সময় সবাই ডিজার্ভ করে না। তো এই যে একটা মিসকনসেপশন আছে না মানে মানুষের মধ্যে, যে কি করে এটা করলে, এটা কি করে করলে, হ্যাঁ ভাই করলাম, করতে পারি, আমি করার যথেষ্ট রাইট আছে আমার। এখানে সম্মান মানে গিভ অ্যান্ড টেক পলিসিতে চলে তো ওয়ার্ল্ড। সেই গিভ অ্যান্ড টেক পলিসিটা অ্যাকচুয়ালি হয়ে গেছে কি, বড়রা কিচ্ছু করবে না, যা দেবে শুধু ছোটরাই দেবে। মানে গিফটটা হচ্ছে ছোটদের দিক থেকে, টেক পলিসিটা হচ্ছে বড়দের দিক থেকে। বাট সেটা তো নয়, গিভ অ্যান্ড টেক পলিসি দুজনের দিক থেকেই হওয়া উচিত। তুমি আমাকে রেসপেক্ট করবে, আমিও তোমাকে রেসপেক্ট করব। তাহলে তো বয়স্ক তাহলে তো বয়স্ক মানুষজন কখনো রেপিস্ট হতো না, তাই না? সো সে বয়স্ক, সে এজেড পার্সন বলে কি তুমি তাকে সম্মান করবে? তোমার সাথে যদি একটা কেউ অসভ্যের মতো বিহেভিয়ার করে চলে যায়, একদমই না। গিভ অ্যান্ড টেক পলিসি। আর সবসময় মাথায় আমি এটা রেখে চলি, আমাকে তো অনেকেই বলে ইন্ডাস্ট্রির, যেহেতু আমি ডান্স ইন্ডাস্ট্রিতে, আমি তো নিজেকে ইন্ডাস্ট্রির মধ্যে ভাবিও না, আমি নিজেকে বহিরাগতই ভাবি এবং সেটাই ভাবতে চাই যে ভাই আমি তোমাদের রেসেতে নেই, আমি ওই ইঁদুর দৌড়েতে নেই, ওই একঘেয়ে একই জিনিস চর্বিত চর্বণ করা আমার একদমই পছন্দ না। তো আমাকে যদি তোমাদের মনে হয় আমি নাচ পারি না, আমার স্টুডেন্টরা কিছু পারে না, আমি শেখাতে পারি না, ও ইটস ওকে, তোমরা ওটা মেনে নিয়েছো, তোমরা মুভ অন করো ভাই। আমি তো মুভ অন করে নিয়েছি এটা ভেবে, আমি রোজ নতুন নতুন প্রোডাকশন আনছি, তোমরা কেন এই কথাটা ভেবে মুভ অন করতে পারছো না? তো এই ইন্ডাস্ট্রির জন্য আমার গিভ অ্যান্ড টেক পলিসি, এবং আমি এটাই ভাবি যে তারা যদি বড় হয়ে আমাকে ভালোবাসা না দিতে পারে, তাহলে আমিও ছোট হয়ে তাদের শ্রদ্ধাটা দিতে পারবো না। সরি গাইস। আর আমাকে এটা শিখতে হয়েছে, আমাকে এটা বুঝতে হয়েছে। আমার এটা মনে হয় 45-55 বছরের মহিলা পুরুষরা যদি মানে কি বলবো 26-27 বছরের ছেলে মেয়েদের সাথে ঝামেলা করতে পারে, তাহলে তো ভাই আমরা ওদের থেকে অনেক বেশি রেসপেক্ট করতে পারি মানুষকে। সেখানে তো আমাদের তো মানে আরো বেশি রুড বিহেভিয়ার করা উচিত। আর আমি বুঝতে পারি না, আমি একটা দুটো কথা বলবো, একটা দুটো পোস্ট করব,
মানুষজন গায়ে লাগিয়ে নেবে। পরে বুঝতে পেরেছি যে এত মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষের মধ্যে যদি সেই ব্যক্তিটা বা সেই মানুষটি আমার এই কথাটাকে গায়ে লাগাচ্ছে, তাহলে সেটা মেনেই নিচ্ছে যে সেটা তাকেই বলা হয়েছে, আর অ্যাকচুয়ালি সেই সেটা। भी है सबने दिए मुझे इल्जाम क्यों है, खाम खा मेरा नाम बदनाम क्यों है। এরকম বলেছে। ও গানও গাওয়া যাবে না বাবা, লিরিক্সে আবার কপিরাইট ক্লেম দিয়ে দেবে। জানি না এটাই কপিরাইট যদি দেয়। আমি একবার রিমঝিম গিরে সাবান করেছিলাম, নিজেই অন্তাক্ষরীতে কপিরাইট ক্লেম দিয়ে দিয়েছিল। কোনো মানে হয় বলো তো? আমার প্রচুর কপিরাইট ক্লেম পড়ে। যারা যারা এইসব মেসেজ করো না, দিদি তোমার কপিরাইট ক্লেম পড়ে না? হ্যাঁ পড়ে। এই যে দুর্গাপুজোর এত বড় প্রোডাকশন করলাম, একটা টাকাও পাইনি পকেটে, একটা টাকাও যা মানে সব গেছে, আসেনি। বাট তার জন্য কি করব আমি? সেটা নিয়ে আমি মহান বলে পোস্ট করা শুরু করব বাকি ব্যক্তিদের মতো? না ভাই, পারলাম না। আমি খারাপই ঠিক আছে, আমাকে নায়িকা বানানোর কোনো দরকার নেই, আমি ভিলেনই ঠিক আছে আপনাদের লাইফে। ভিলেনের পিছনে সহজে মানুষ লাগতে যায় না। এমনিতে আমি নায়িকা আমার নিজের ওয়ার্ল্ডে, যে একজন সেলফ মেড পারসন। আমি নিজেকে একজন সেলফ মেড পারসন বলে ভাবি। আমার কাউকে তেল দিয়ে চলার প্রয়োজন পড়েনি, আর প্রয়োজন পড়েনি না, প্রয়োজন বহুবার হয়েছে, বাট আমি কোনোদিনও চলিনি। এটা আমার নিজস্ব ব্যক্তিগত চয়েস, পার্সোনাল চয়েস আর কি, ওই একই। এর থেকে বেশি আর কিছু করবো না, করবো না, করবো না করে। ও খাবো তো, লিপ বাম লাগিয়ে নিলাম, দূর স্পুনে করে খাবো। যদিও টোনারটা নিয়ে যাই, আর আমার এটা খুব নেওয়া দরকার, কালকে স্কিনের মধ্যে ওইটা অ্যাপ্লাই করে। স্টিকটা কোথায় থাকলো? হ্যাঁ ওকে, খাবারটা খেয়ে বুকিংটা করে দিই। খাবারটা খেয়ে নিই, খেয়ে বুকিংটা করবো। কালকের কানেরটা, এই যে কন্টিনিউটি ব্রেক হয়েছে, তো এই কানেরটা যদি না হয় পুরো কন্টিনিউটিটা ব্রেক হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। কালকে নিয়ে যেতেই হবে, মানে দরকার আমাকে আবার ব্যাক করে এসে নিয়ে যেতে হবে, বাট লাগবে। এই যে আমার বড় ব্যাগ, যে ব্যাগের মধ্যে যে কত কিছু থাকে, ইভেন এটা পর্যন্ত, ঠিক আছে? সানগ্লাসেস আরও আছে যেগুলো আমি বার করে রেখেছি। তোমাদেরকে একদিন আমি খালি দেখাবো হোয়াটস ইন মাই ব্যাগ। তো আমার ছাত্রীরা এত বদমাইশ, ওরা আমার বোন আর ছাত্রীরা, ওরা ট্রেনে উঠেছে, ট্রেনে উঠে সেটা ফিল ম্যাম এর ম্যাম সমস্ত তো ট্রলিতে ঢুকিয়ে নিয়েছে তাড়াহুড়ো করে। এবার আমি সেটা ফিল, একটা টাওয়াল, ছোট টাওয়াল, সমস্ত কিছু আমার এই ব্যাগে থাকে কিন্তু। হ্যাঁ, তো প্রথমে ওরা ট্রেনের মধ্যে, আমি ওদেরকে বললাম একটা স্কিন কেয়ারেরও ভিডিও করতে পারবি ট্রেনে। আমি এত কিছু ক্যারি করেছি, হ্যান্ড ক্রিম, ফুড ক্রিম, সমস্ত কিছু। ফুড ক্রিমটা আবার নতুন অ্যাড হয়েছে ওটার মধ্যে, আমি ওটা দেখাবো ইমিডিয়েটলি একদিন হোয়াটস ইন মাই ব্যাগ করে। যদি মনে হয় কমেন্ট করো, আমি দেখাবো, না কমেন্ট করলেও দেখাবো, ঠিক আছে? যাই হোক, সেটাফিলের একটা বড় ইয়ে, মানে এই যে এইটা ক্যারি করি আমি। যাই হোক, তো ওরা ফার্স্ট ওয়াশ করে চলে এলো ফেস, তারপরে আমি ওদেরকে টাওয়াল দিলাম। টাওয়াল দেওয়ার পরে আমি এই যে ছোট্ট যে পাউচগুলো, এগুলো সব ফ্রিতে পেয়েছিলাম। তো এটা একটা বড় কিনে নেবো, এটা রিসেন্টলি পেয়েছি, আর যেটা খুব ভালো, আমি এক্ষুনি অ্যাপ্লাই করলাম। আর এই প্লামের টোনারটা ফ্রিতে দিয়েছিল, তো তারপর থেকে আমি বড় টোনারের যে ইয়েটা আছে ওটা আর ক্যারি করি না, এই ছোটোটার মধ্যে ঢেলে ঢেলে নিই। তো এটা দিলাম। তো তারপর ব্রাশ, টুথপেস্ট, এরকম এই টুথপেস্টটা আমি ক্যারি করি। তো তখন ওইটা শেষ হয়ে গেছিলো, ম্যাক্স ফ্রেশটা নিয়ে গেছিলাম, বাট এটা রিসেন্ট আমি, মানে যাই হোক, একটা টুথপেস্ট ক্যারি করি। তো এটা কোলগেট পার্পেলটা আমার অনেকদিন ইচ্ছা ছিল ইউজ করা, তো যাই হোক এটা পারচেস করেছি। তারপর হচ্ছে হাতের কাছে দু একটা এরকম জুয়েলারি ছোট ছোট আমি ক্যারি করি, এরকম দু একটা এরকম স্টোনের এরকম চেন ক্যারি করি। তারপর
এরকম একটা পাউচ থাকে, যে পাউচের মধ্যে কিছু বেসিক মেকআপ, কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট, ইয়ারবাডস, ডেটল, পি সেফ, আমি এখন তো দেখিয়ে দিচ্ছি না, আমি পরের দিন দেখাবো। যাই হোক, এগুলো সব ইউজ করি। তো এত বদমাইশ, আমার বোন বলছে যে আরেকটু ওয়েট করে যাও বিদিশা দি, দেখো ওর ব্যাগের মধ্যে থেকে ইন্ডাকশনটাও বেরোবে। বিদিশা আবার বলছে ম্যাম ইলেকট্রিক কেটেলটাও কি বেরোবে এরপর? তো এত কিছু আমি ক্যারি করি, কি কি ক্যারি করি এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। যাই হোক, বাট তোমাদের অনেক হেল্প হবে এই ভিডিওটা পেলে। তোমাদের শুধুই এরকম সাইজের একটা ব্যাগ নিতে হবে আর ক্যারি করতে হবে। বাট এটা অ্যাকচুয়ালি ইউজ করা মানে খুব স্মার্ট লাগে দেখতে। মানে এই ব্যাগটা আমার নেওয়ার কারণই হচ্ছে যে এটা স্কোয়ারে, আর এইভাবেও ক্যারি করতে পারবে তোমরা, যেটা দেখতে স্মার্ট লাগে। মানে হয় তোমাকে এইভাবে ক্যারি করতে হবে, আদারওয়াইজ এইভাবে নিয়ে যাওয়াটা খুব স্মার্ট লাগে। দ্যাটস ওয়াই আমি নিয়েছি। ওকে, যাই হোক, খাবারটা খেয়ে নি। হ্যাঁ, উবার এসে গেছে, চলে যাব। খেয়ে নিলাম তাড়াতাড়ি করে, এত গরমটা না, আমি গরম খেতে পারি না, একদম গরম খাবার। জানি ওটা শরীরের পক্ষে ভালো, বাট আমি পারি না। তো তাই জন্য তাড়াহুড়ো করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেল, পরে খেয়ে নিলাম। চলো, এখানে লোকেশনের দিকে গেছি। আচ্ছা, রবীন্দ্র ভবন যাওয়ার লোকেশনটা এদিকেই তো, এদিকে যাওয়া যাবে? এটা এটা এখন মনে হচ্ছে যে আমার আরো একটু ঘুমের দরকার ছিল। পরপর পরপর এমনভাবে সমস্ত কিছু চলছে যে ঘুমটা হচ্ছে। শ্রী, সে হাই। Hi, we are two chilikas. কি কি ওটা? হ্যাঁ, কি কিউট। এটা ছোট লক্ষ্মী ঠাকুরও আছে বাড়িতে। এটা ক্যারি করি সবসময় ব্যাগে। ঠাকুর মধ্যে ঠাকুর ঢুকিয়ে দিয়েছে। সুন্দর। ও মাই ফ্রেন্ড গণেশা, ওরকম একটা। গণপতি তোর যেদিন যেদিন আছে, আমার তো সেদিন সেদিনই আছে। ও ঝিলছি ওইখানে তো আলতা দিয়ে ধরেছে, এমনি তো এটা ঠিক কালারে। জাস্ট বাড়ি এলাম, এখন বাজছে মোটামুটি 8:30 বাজতে যায়। কালকের কল টাইম 1:30, ভাবতে পারছো? রাত্রি 1:30। কালও বলা চলে না, মানে আজই বলতে হবে যে আর কিছুক্ষণ পর। তো দাদা আমাকে বলছিল যে তুই থেকে যা দিদির কাছে, কালকে হচ্ছে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে এখান থেকে বেরোবি। বললাম যে না, একবার তো বাড়ি যেতেই হয় 1 ঘন্টার জন্য হলেও। তো আমি বললাম যে ঠিক আছে। বললো রাতে ঘুমাবি কি করে? আমরা ঘুমাবো না, ওখানেই গাড়িতে উঠে তারপর ঘুমাবো। তো যাই হোক, বাড়িতে এসেই আমার কাজ হচ্ছে আগে রুমে আমি একবার ফ্রেশনার দিয়ে গেছিলাম, আবার এসে একবার রুম ফ্রেশনার দিয়েছি, লাইট জ্বালিয়ে দিয়েছি। ঘরে এসেই আমি সবার প্রথম যেটা করি, আমার হঠাৎ করে যে মুড থাকে সেই মুডের আমি একটা গান চালাই, গান চালিয়ে তারপর কাজ করি বা ফ্রেশ হই বা একটু নিজের মনে নেচে নিই, তারপর কাজে আবার ব্যাক করি। লোকে এরকম পাগলের মতো ব্লগ আর কেউ বানিয়েছে নাকি কি জানি জীবনে। যাই হোক, আমি এটা আনফিল্টার্ড ভিডিও দেখাচ্ছি, তো আমি এরকমই, আমি এরকমই। আমাকে মানিয়ে নিতে হলে আমার ব্লগ এভাবেই দেখতে হবে, আদারওয়াইজ ফেক তো আমি হতে পারবো না। সেই হেয়ারের সেই প্রমোশনটাতে আমাকে আবার চেঞ্জেস দিয়েছে, যেটা মানে আবার বলছে এক্ষুনি আজকেই করতে হবে। আমি কখন কি করব জানি না। 1:30টার সময় কল টাইম, এত বাসন পড়ে আছে, ধুতে হবে, ফ্রেশ হব, স্নান করব। এখন 8:30 বাজে। আমি ভেবেছিলাম 6টার মধ্যে লাস্ট শেষ হয়ে যাবে বলে, আমাদের স্টার্টই হলো 4টের সময়। মানে আমি ওই 11:30 থেকে গিয়ে 4টে অবধি বসেই ছিলাম, ভালোভাবে ফ্রেশ হয়ে যেতে পারতাম। যাই হোক,
ওকে, এখন গরম জল করব, স্নান করব, একটু ফ্রেশ হব, কফি খাবো, দেন একটু রেস্ট নেব, তারপর কি করব কি জানি। এখন বাজে 11:45, 10:45, আর এখন আমি খেতে বসলাম। আর আর কখন ঘুমাবো, 1:30টায় কল টাইম। তো যাই হোক, ভগবান যখন জানে যে তুমি মানে যেভাবেই হোক, হয় না মানে ভগবান ঠিক জুটিয়েই দেয়। তো বিষয়টা হচ্ছে যে এটাও তাই, এর জুটেই গেছে এরকম বিষয়। কালকে হঠাৎ করে দিদি বলছে যে তুই গিয়ে কি খাবি কি করবি, একটুখানি টেস্ট করবি দই চিকেন। আমি বললাম যে না, আমার আবার ইয়ে করব, আবার আবার নিয়ে যাওয়ার কোনো বিষয় নেই। দিদি তখন বলছে যে না, তুই তো এমনিতেও আবার রান্না করে খাবি কষ্ট করে, দরকার নেই, তোকে দই চিকেন মা দিয়ে দিচ্ছে। এবার আমি বলেছিলাম 2 পিস দিও, তা দেখছি এখন আমি কালকে আর দেখাও হয়নি, জাস্ট 1 পিস আমি খেয়েছি, এখন দেখছি 6-7 পিস দিয়েছে। তো যাই হোক, সেটাই গরম করলাম। আর দুপুরের লাঞ্চে আজকে ফ্রাইড রাইস ছিল, সেটাই আবার পুরোটা কি তোরাই পারবো। তো ওটাই মানে শ্রীর মা যিনি ছিলেন আন্টিও বললেন যে তোমাকে আবার গিয়ে রান্না করতে হবে, সম্পিতা এত সময় পাবে না, শরীর খারাপ করে যাবে, তুমি তার থেকে এটাই নিয়ে চলে যাও, আমিও নিয়ে চলে যাব, নয়তো খাবার ফেলতেও তো গায়ে লাগে। তো আমি বললাম যে হ্যাঁ, কারণ আমার গিয়ে রান্না করার সময় হবে না। আর আজকে যদি আমার, তবে একটাই জিনিস যেটা হচ্ছে যে আমার ভাতটা খুব দরকার, মানে এত ভাত খেতে ইচ্ছে করছে, সময় নেই। তো আমি ভাবলাম যে কালকের দিনটা শ্যুট কমপ্লিট হোক, দিন পরের দিন সকালে উঠেই আগে ভাত রান্না করে ভাত খাওয়ান। ভাত তো ভাতই হয়। তো কিছুদিন আগে যেমন ঘি ভাত খেয়েছি, কিন্তু একটু ভালোভাবে ডাল টাল করে ভাবছি খাবো। কিন্তু বৃহস্পতিবারও আমি ক্লাস রেখেছি, তো দেখা যাক, কিছু না হোক অ্যাটলিস্ট ঘি ভাত করে লঙ্কা দিয়ে মেখে ডিম ভেজে ভাত খাবো। একটা সময় শুধু আমি এটা মনে রেখে দেবো যে মনে হয় সামনে খাবার রেখে যদি চোখে জল আসে, তার থেকে কষ্ট মনে হয় আর কিছুতে হয় না। তোমাদেরকে জানানোটা খুব দরকার যে দিদি লাকি নয়, দিদির জীবনটা শুধুমাত্র খুশিতে ভরা নয়, দিদির আরও একটা দিক আছে যেটা আনফিল্টার্ড। আমি মানুষটাই আনফিল্টার্ড, আমি কোনো ফিল্টার দিয়ে কাউকে কখনো কথা বলতেই পারি না। আর এটাই আমি বলেই আমার কাছে মানুষগুলো আসে, বাচ্চাগুলো আসে। আমার মনে হয় যে মানুষও বদলায়, মানুষের ছাদও বদলায়। একদিন অন্য ছাদে ছিলাম, আজ অন্য ছাদে আছি, আবারও অন্য ছাদে যাব। শুধু কোনো একদিন আমার নিজের ছাদ হবে, আমি শুধু, যাই হোক, আমি বেশি আমি বেশি কাঁদতেও পারবো না, কাল সকালে শ্যুট আছে, চোখ ফুলে যাবে। যাই হোক, খেয়ে নি খাবারটা। আমি এখানে রেডি, 1:45 বাজছে, আমি ঘুমিয়ে গেছিলাম। মানে ড্রাইভার দাদা এসে ফোন করছে যে আমি চলে এসেছি। আমি বললাম যে তুমি আমাকে 10 থেকে 15 মিনিট দাও, আমি বেরোচ্ছি, কারণ আমি সবই রেডি করে রেখেছিলাম। ফ্রেশ হয়ে জাস্ট বেরিয়ে যাচ্ছি গাইজ, টাটা। লোকে ভাববে যে রাত্রি 1:30টার সময় কে নামছে, আর তার মধ্যে মিউজিক হতে থাকে এখানে। 1:30টায় নাকি কলটা, যাই হোক। সামনেটাই বসবো না ব্যাকে বসবো? ঘুমাবো কিন্তু, পিছনে বসছি, খুব ঘুম পেয়েছে। 1:30টার সময় গুড নাইট বলবো না গুড মর্নিং বলবো বুঝতে পারছি না। একটু আগেই সবকিছু সেরে ঘুম। কে তা এই রে, আমি একা একা কি করবো তাহলে? আমাদের এখন বাজছে 8টা, আর এই 8টার মধ্যে অলরেডি একবার শট নেওয়া হয়ে গেছে ভোর 5:30-6টায় ঠান্ডার মধ্যে। যাই হোক, আমি এখন পুরো লুকে আছি, তাই জন্য আমি ওটা দেখাতে পারবো না। এসেছি, এটা হচ্ছে বাগনানের কাছে। জাস্ট বাড়ি এলাম রাত্রি 1:30টায় বেরিয়ে, 12টা 3, 24 ঘন্টার ডিউটি, ঘুমাতে ঘুমাতে 1টাই বাজবে। একটু আগেই ঢুকলাম, সোদপুরের ওই জায়গাটা ব্লক করে দিয়েছে, তো আবার সেই গির্জা মোড় দিয়ে খড়দার ওদিক দিয়ে ঘুরে ঘুরে আসতে হলো গাড়িকে।
8:30টায় বেরিয়েছি নিউ টাউন থেকে। শ্যুট কমপ্লিট হলো কখন ভোরে গিয়ে প্রথমে বাগনানে শ্যুট হয়েছে, সেখান থেকে নিউ টাউন এসে বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে গেছিলাম। সেট আপ করে আমাকে ডাকলো যে ডাকো, তারপর গিয়ে শর্ট দিলাম। 8:30টায় শেষ হলো, চা খেলাম, কফি খেলাম। এসে আর কফি খাইনি, কারণ ভাবতেই পারিনি এতটা রাত হয়ে যাবে। 12টা বাজে। এখানে ঘি ভাত করেছে, ভাত আমাকে দেখেই বুঝতে পারবে আমি কী পরিমাণ লঙ্কা খাই। এখানে আলাদা করে লঙ্কা নিয়েছি, এখানে ডিম ভেজেছি, আর ভাত খাবো। আর আমি এসে সত্যি বলছি, আমি বলেছিলাম যে আমি এখানে খাই না অ্যাকচুয়ালি, বাট ভালো লাগছে। যাই হোক, আমি অলরেডি এখানে এই যে বিছানা আমার পাতা হয়ে গেছে। আমি কটা নতুন বেডশিট অর্ডার করেছি, মানে এটা সে এমনি বড়বাজার থেকে কিনেছিলাম, তারপর কয়েকটা কিউট বেডশিট অর্ডার করেছি মিশো থেকে। তো ওটা আসুক, আসলে দেখাবো। আমি আগেই এসেই ঘরটা পরিষ্কার করে নিজে ফ্রেশ হয়ে বিছানাটা পেতে নিলাম, তাহলে কি খাবো আর শেষ। এই পিঠটা যখন পাতবো না বিছানাতে, শান্তি, বাপরে বাপ, যেই 3 দিন ধরে চলছে।